রায়ান ও মায়া নামে দুই কাপল ভ্রমণের উদ্দেশ্যে বার হয়ে রাস্তা ভুল করে পৌঁছে যায় ভিনাস নামে একটা ছোট্ট শহরে। যেখানে পৌঁছানোর সাথে সাথে তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়াতে বাধ্য হয়ে তাদের রাত কাটাতে হয় জঙ্গলের মধ্যে উপস্থিত একটা বাড়িতে। কিন্তু সন্ধ্যা নামলেই তাদের পিছনে পড়ে যায় তিনজন সাইকো কিলার, যাদের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে তারা কি পারবে সেখান থেকে বার হতে, জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গল্পের শুরু হয় আমাদের একটা গভীর জঙ্গলকে দেখিয়ে, যার মধ্যে আমরা এক ব্যক্তিকে কারো থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে দেখি। যেখানে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে পা পিছলে পড়ে গেলে একটা পাথরে পা লেগে তার পায়ে চোট লেগে যায়। ফলে সে আর উঠতে না পারলে কিছুক্ষণ পরেই আমরা একটা অজ্ঞাত ব্যক্তিকে কুঠার হাতে তার কাছে আসতে দেখি, যে লোকটার উপর আক্রমণ করে তাকে সেখানেই শেষ করে দেয়। তখনই আমাদের একটা লেখার মাধ্যমে জানানো হয় এফবিআই এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর আমেরিকাতে 1.4 মিলিয়ন মানে 14 লাখের মতো ভায়োলেন্ট ক্রাইমস ঘটে। যেটার পর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের একটা কাপলকে দেখানো হয় যারা তাদের 5th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পোল্যান্ড যাচ্ছিল, যাদের নাম হলো রায়ান ও মায়া। এখন তাদের ডেস্টিনেশনে পৌঁছাতে যেহেতু এখনও 300 কিলোমিটার পথ বাকি ছিল, তাই রায়ান কিছু খেয়ে নেবার কথা বললে মায়া গুগল ম্যাপ দেখে তাকে ডান দিক নিয়ে নিতে বলে। এখন পথে যেতে যেতে তারা একটু রোমান্টিক হয়ে যায়, ফলে পথ থেকে রায়ানের ধ্যান সরে গেলে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কারণ সামনের গাড়ির ড্রাইভারটা সঠিক সময়ে ব্রেক করে দিয়েছিল। এখন ঘটনাটির পর তারা দুজন নিজেদের সামলে নিয়ে আবারও এগিয়ে যেতে শুরু করলে আমরা লক্ষ্য করি রায়ানের একটু দমবন্ধ মতো হয়ে আসছে, যেটা লক্ষ্য করে মায়া তাকে ইনহেলারটা এগিয়ে দেয়, যেটা নেওয়ার পর রায়ান একটু শান্ত হলে আমরা বুঝতে পারি রায়ানের একটু দমের কষ্ট আছে। এরপর তারা আরও কিছুটা এগিয়ে গেলে রায়ান মায়াকে রাস্তা দেখতে বলে, কিন্তু ফোনে সিগন্যাল চলে যাওয়ার কারণে সে সেটা চেক করতে পারে না। তাই সে রায়ানকে এগিয়ে যেতে বলে, যাতে পথে কোনো সাইনবোর্ড পেলে তারা কোথায় আছে জানতে পারে। তাই আরও কিছুটা এগিয়ে গিয়ে তারা ভিনাস টাউনের একটা সাইনবোর্ডকে লক্ষ্য করে, যেটা দেখে তারা সেদিকেই এগিয়ে গেলে অবশেষে তারা ম্যাপে দেখা ক্যাফেটাকে পেয়ে যায়, যেটা দেখে তারা তাদের গাড়িটাকে পার্ক করে যখন ক্যাফের ভিতরে যাচ্ছিল, তখনই আমরা লক্ষ্য করি দুজন লোক তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এখন ক্যাফের ভিতরে গিয়ে যখন তারা টেবিলে বসে, তখনই তাদের খাবারের অর্ডার নিতে সেলি নামে একটা মেয়ে আসে, যাকে মায়া স্যালাড অর্ডার দেয়। কিন্তু রায়ান একটু হেভি খাবার অর্ডার দিলে মায়া জিজ্ঞাসা করে সে এই সময় এত ভারী খাবার কেন খাচ্ছে, সে একটু হালকা খাবার খেতে পারতো। যেটাতে রায়ান জানায় আজ তাদের অ্যানিভার্সারি, তাই আজকে সে খেতেই পারে। তখনই রায়ানের কথা শুনে সেখানে থাকা একটা কাপল, যাদের নাম হলো ইডেন ও নীল, তারা বলে আজকে তাদেরও 2nd অ্যানিভার্সারি, যেটা বলে তারা জিজ্ঞাসা করে তাদের বিয়ে কতদিন হলো হয়েছে। উত্তরে মায়া জানায় তাদের এখনো বিয়ে হয়নি, আসলে তারা 5 বছর ধরে একে অপরকে ডেট করছে। কথাটা শুনে ক্যাফেতে থাকা সমস্ত লোকজন তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেটাতে তারা একটু আনকমফোর্টেবল হয়ে যায়। তখনই কাউন্টারে থাকা মহিলাটা রায়ানকে বলে 5 বছর হয়ে গেল, তারপরেও কেন সে মায়াকে বিয়ের জন্য প্রপোজ করেনি, সে কিসের অপেক্ষা করছে। উত্তরে রায়ান বলে আপাতত সে তো তার খাবারের জন্যই অপেক্ষা করছে, যেটা শুনে মহিলাটা আর কিছুই বলে না। এরপর খাওয়া শেষ করে তারা যখন বিল পে করছিল, তখন রায়ান কাউন্টারে থাকা মহিলাটাকে হাইওয়ে যাওয়ার পথ জিজ্ঞাসা করলে মহিলাটি তাকে তার পিছনে থাকা বোর্ডটা দেখতে বলে, যেখানে একটা ব্যক্তির মিসিং নোটিশ লাগানো ছিল, যে এখান থেকেই খাবার খেয়ে বার হয়, কিন্তু তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যায় না। কথাটা শুনে রায়ান ঠাট্টা করে জিজ্ঞাসা করে সে আবার আমার অর্ডার করা খাবারটা খায়নি তো। উত্তরে মহিলাটা জানায় হ্যাঁ, সে এই খাবারটাই অর্ডার করেছিল, যেটাতে তারা আর কিছুই না বলে সেখান থেকে বার হয়ে যায়। এখন গাড়িতে গিয়ে বসে রায়ান যখন গাড়িটাকে চালু করে, তখন অনেক চেষ্টা করার সত্ত্বেও তাদের গাড়ি চালু হয় না। ঠিক তখনই একটা লোক হঠাৎ করে রায়ানের উইন্ডোর বাইরে চলে আসে, যেটা দেখে সে একটু ভয় পেয়ে গেলে লোকটা তাকে উইন্ডো নিচে নামানোর ইশারা করে। তাই রায়ান উইন্ডো কিছুটা নিচু করলে লোকটা জিজ্ঞাসা করে গাড়ি কি চালু হচ্ছে না। উত্তরে রায়ান হ্যাঁ জানালে লোকটা পিছনে তার গ্যারাজটাকে দেখিয়ে বলে তার নাম রুডি,
আর সে তাদের সাহায্য করতে পারে, যেটাতে তারা রাজি হয়ে গেলে রুডি তাদের গাড়িটাকে চেক করে বলে গাড়ির অল্টারনেটর খারাপ হয়ে গিয়েছে, তাই সেটা চেঞ্জ করতে সময় লাগবে, কারণ পার্টটা এখানে পাওয়া যায় না, সেটা অন্য শহর থেকে নিয়ে আসতে হবে। তাছাড়া এখন যেহেতু সব বন্ধ হয়ে গিয়েছে, তাই কাল সকালে সে তার সঙ্গী ডাগিকে পার্টটা আনতে পাঠিয়ে দেবে, তারপর দুপুরের মধ্যে তারা তাদের গাড়ি পেয়ে যাবে। কথাটা শুনে রায়ান বলে তাহলে তাদের তো রাত এখানেই কাটাতে হবে, যেটাতে মায়া জিজ্ঞাসা করে এখানে কোনো মডেল আছে কি না। উত্তরে রুডি জানায় এখানে একটা মডেল আছে, কিন্তু সেটাতে রেনোভেশনের কাজ চলছে, তাই তাদের ইন্টারনেট হাউস মানে এয়ারবিএনবিতে থাকতে হবে। যেটা শুনে পাশেই দাঁড়িয়ে থাকা ক্যাফের স্টাফ সেলি তাদের জানায় এখানে একটা এয়ারবিএনবি ফাঁকা আছে, আর যেহেতু তার শিফট শেষ হয়ে গিয়েছে তাই সে তাদের সেখানে ছেড়ে দেবে, কারণ তার বাড়ির রাস্তাটা ওই দিকেই পড়ে। কথাটা শুনে রায়ান মায়াকে বলে তারা আমাদেরকে স্ক্যাম করার চেষ্টা করছে, কারণ ক্যাফেতে ঢোকার আগে সে লক্ষ্য করেছিল যে এই লোকটা তাদের উপরেই নজর রেখে দিয়েছিল, কিন্তু মায়া বলে সে ভুল করছে, তারা শুধুমাত্র তাদের সাহায্যই করতে চাইছে। তাই বাধ্য হয়ে রায়ান তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সেখান থেকে বার হতে যাবে, তখনই তাদের সামনে দুটো ছেলে চলে আসে, যারা তাদেরকে একটা কার্ড দিয়ে জিজ্ঞাসা করে তারা কি কোনো পাপ করেছে। উত্তরে রায়ান জানায় আমরা সবাই কোনো না কোনো পাপে লিপ্ত আছি। এরপর আমরা তাদের দুজনকে সেলির গাড়িতে করে এয়ারবিএনবিতে পৌঁছাতে দেখি, যেখানে তাদের নামিয়ে দিয়ে সেলি চলে গেলে তারা বাড়িটির ভিতরে প্রবেশ করে, যেটা বেশ গোছানোই ছিল, তাই মায়া জায়গাটা খুবই পছন্দ হয়, যার জন্য তারা একটু রেস্ট নিয়ে নেয়। এখন সন্ধ্যা নেমে আসলে রায়ান যখন ফ্রিজে তার নিয়ে আসা ড্রিঙ্কগুলো রাখতে যায়, তখন সে লক্ষ্য করে ফ্রিজটা তো খারাপ, তাই মায়া ফ্রিজের দরজায় থাকা বাড়ির মালিকের নাম্বার নিয়ে তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় যে আজকের রাতটার জন্য তারা তার বাড়িটাকে ভাড়া নিয়েছে, কিন্তু ফ্রিজটা যেহেতু খারাপ তাই সে যেন সেটা ঠিক করতে কাউকে পাঠিয়ে দেয়। এখন রাতের দিকে আমরা রায়ান ও মায়াকে একসঙ্গে বসে ড্রিঙ্ক করতে করতে গল্প করতে দেখি, যেখানে মায়া জানায় তার এই নিস্তব্ধতা খুবই ভালো লাগছে, তাই তার মতে এই অ্যানিভার্সারিটা তাদের সবথেকে সুন্দর অ্যানিভার্সারিতে পরিণত হয়েছে। এখন কথাটা বলার পর তারা রোম্যান্স করতে শুরু করে দেয়, যার কিছুক্ষণ পরেই হঠাৎ করে কেউ তাদের বাড়ির দরজায় ধাক্কা দিলে তারা দুজন যখন চেক করতে বাড়ির দরজাটা খোলে, তখন তারা বাইরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কারণ বাইরের লাইটটা বন্ধ ছিল। এখন মেয়েটা তাদের জিজ্ঞাসা করে সেখানে তামারা আছে কি না। উত্তরে তারা দুজন জানায় সে ভুল বাড়িতে এসেছে, যেটা শুনে মেয়েটা সেখান থেকে চলে যায়। ঘটনাটির পর রায়ান একটু অবাক হয়ে গিয়ে বলে এখানে আশেপাশে কোথাও তো কোনো বাড়ি ঘর নেই, তাহলে এই মেয়েটা আসলো কোথায় থেকে। যেটা বলে সে বিষয়টাকে বেশি আমল না দিয়ে বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে পুনরায় বাড়ির ভিতরে চলে যায়। এরপর আমরা তাদেরকে আবারও কথা বলতে দেখি, যেখানে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি আজ থেকে 5 বছর আগে রায়ান একবার মায়াকে বিয়ের জন্য প্রপোজ করেছিল, কিন্তু তখন সে মানা করে দিয়েছিল এটা বলে যে সে এখন বিয়ের জন্য তৈরি নয়, কিন্তু এখন সে রাজি আছে, কারণ তার পোল্যান্ডে চাকরি হচ্ছিল, তাই সে সেখানে রায়ানের সঙ্গে থাকতে চাইছিল। যেটা শুনে রায়ান রাজি হয়ে যায়। ঠিক তখনই রায়ানের দমের কষ্ট হতে শুরু করলে সে যখন তার ব্যাগ থেকে তার ইনহেলারটা বার করতে যায়, তখনই সে লক্ষ্য করে সেটা সেখানে নেই, যেটাতে মায়া জানায় সে ভুল করে তাদের গাড়ির মধ্যে সেটাকে রেখে এসেছে। কথাটা শুনে রায়ান বলে বাড়ির বাইরে সে একটা বাইককে দাঁড় করানো দেখেছে, যেটা সম্ভবত এই বাড়ির মালিকের, তাই সে সেটা নিয়ে দ্রুত তার ইনহেলার নিয়ে ফিরে আসবে। এখন রায়ান চলে গেলে আমরা মায়াকে তার বান্ধবী ডেবির সঙ্গে কথা বলতে দেখি, যার কিছুক্ষণ পরেই বাইরে থেকে শব্দ আসতে শুনে মায়া ভাবে এটা রায়ান, তাই সে ফোনটা রেখে দিয়ে যখন জানালা দিয়ে বাড়ির বাইরেটা চেক করে, তখন মায়া লক্ষ্য করে বাইরে তো আসলে কেউই ছিল না। ঠিক তখনই আবার কেউ দরজায় ধাক্কা দেয়, ফলে বিষয়টাতে ভয় পেয়ে মায়া যখন জিজ্ঞাসা করে বাইরে কে আছে, উত্তরে সেই মেয়েটা যে কিছুক্ষণ আগে সেখানে এসেছিল, সে আবারও জিজ্ঞাসা করে সেখানে তামারা আছে কি না। উত্তরে মায়া একটু বিরক্ত হয়ে বলে তোমায় তো আগেই বলা হয়েছে এখানে তামারা নামে কেউ নেই, যেটার উত্তরে মেয়েটা আর কিছুই বলে না, কিন্তু আমরা বুঝতে পারি এই মেয়েটা একা নয়, তার আরও সঙ্গী ছিল,
যার মধ্যে একজন বাড়ির ভিতরেও চলে এসেছিল, যেটা মায়া বুঝতে পারে না। এরপর মায়া আবারও বসে ড্রিঙ্ক করতে শুরু করলে কিছুক্ষণ পর সে পুনরায় সেই মেয়েটাকে বাইরে গান গাইতে শোনে, যেটা শুনে সে সাথে সাথে জানালা দিয়ে চেক করলে দেখে বাইরে কেউই নেই। তাই ভয় পেয়ে সে রায়ানকে কল করে, কিন্তু রায়ানের ফোনে নেটওয়ার্ক না থাকায় কলটা ভয়েস মেসেজে চলে যায়। তাই সে রায়ানকে ভয়েস মেসেজে জানিয়ে দেয় যে সেই মেয়েটা আবারও ফিরে এসেছে, তাই সে যেন তাড়াতাড়ি ফিরে আসে। আর এটা বলতে বলতে সে বাড়ির বাইরে গিয়েও চেক করে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। তাই ফিরে এসে মায়া নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য মিউজিক চালিয়ে উইড স্মোক করতে শুরু করে। অন্যদিকে একই সময় আমরা রায়ানকে দেখি যে রুডির গ্যারাজে পৌঁছে তার গাড়ি থেকে ইনহেলারটা বার করলে ঠিক তখনই সেখানে একটা রেঞ্জ হাতে রুডি চলে আসে, যাকে দেখে রায়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়। যে জানায় সে তার একটা জিনিস গাড়িতে ফেলে রেখে গিয়েছিল আর সেটাই নিতে সে এসেছে। কথাটা শুনে রুডি বলে তাকে ফোন করে আসা উচিত ছিল, না হলে এখনই সে তাকে চোর ভেবে মারতে যাচ্ছিল, যেটাতে রায়ান তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ির মধ্যে মায়া যখন পিয়ানো প্লে করছিল ঠিক তখনই আমরা তার পিছনে একটা মাস্ক পরা ব্যক্তিকে বসে থাকতে দেখি, যে মায়া পিছন ফিরে তাকানোর সাথে সাথেই সেখান থেকে উধাও হয়ে যায়। তখনই আমাদের আবারও রায়ানকে দেখানো হয় যে মায়ের জন্য খাবার প্যাক করাচ্ছিল। ঠিক তখনই তার সঙ্গে ক্যাফেতে দেখা কাপেল নীল ও ইডেনের সঙ্গে দেখা হয়, যারা তাকে তাদের সঙ্গে ড্রিঙ্ক করার আমন্ত্রণ করলে রায়ান মানা করে দিয়ে খাবার নিয়ে এয়ারবিএনবির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে মায়া ফ্রেশ হওয়ার জন্য যখন স্নান করছিল তখনই আমরা আবারও সেই মাস্ক পরা ব্যক্তিটাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখি, যাকে মায়া লক্ষ্য করে না। এখন স্নান শেষে সে যখন নিজের চুল শুকাচ্ছিল তখনই বাড়ির বিদ্যুৎ চলে যায়। তাই মায়া মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বাড়ির মধ্যে ফিউজ বক্সটাকে খুঁজতে শুরু করে, যার দরুন সে লক্ষ্য করে বাড়ির মধ্যে আগে থেকেই কেউ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, যেটা দেখে মায়া খুবই অবাক হয়ে যায়। তাই ভয় পেয়ে সে একটা ক্লজেটের কাছে গিয়ে ফিউজ বক্স খুঁজছিল। তখনই সে তার সামনে একটা মাস্ক পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে স্টোর রুমে গিয়ে নিজেকে লক করে নেয়। ঘটনাটির কিছুক্ষণ পর মায়া কাউকে দরজার লক খুলতে দেখে, যেটা আর কেউ নয় রায়ান ছিল। তাই মায়া তাকে বিষয়টা জানায় যে তারা বাদে এই বাড়িতে অন্য কেউ উপস্থিত আছে, যেটা শুনে রায়ান তাকে শান্ত করে প্রথমে ফিউজ বক্সটা খুঁজে বাড়ির মধ্যে আলো জ্বালায়। তারপর সে মায়াকে পুনরায় বিষয়টা বলতে বললে মায়া জানায় সে বাড়ির ভিতরে মাস্ক পরা কাউকে দেখেছে, যেটা শোনার সাথে সাথে রায়ান সেখানে একটা পেন্টিংকে লক্ষ্য করে, যেটা দেখার পর সে মায়াকে জানায় যেহেতু বাড়ির ভিতরে অন্ধকার ছিল তাই হয়তো সে এই পেন্টিংটাকেই দেখে ভয় পেয়েছে। কিন্তু মায়া তার কথায় সহমত না হলে রায়ান জিজ্ঞাসা করে সে কি স্মোক করেছে। উত্তরে মায়া হ্যাঁ জানালে রায়ান বলে এই উইডটা একটু স্ট্রং ছিল, তাই সে হয়তো বিষয়টাতে হ্যালুসিনেট করেছে। যেটাতে মায়া কিছু বলতে যাবে তার আগেই সেই মেয়েটা আবারও বাড়ির দরজায় ধাক্কা দেয়। তাই রেগে গিয়ে রায়ান যখন দরজাটা খোলে তখন তারা লক্ষ্য করে মেয়েটা দূরে রাস্তায় ঠায় দাঁড়িয়ে আছে, যেটাতে বিরক্ত হয়ে রায়ান মেয়েটার কাছে যেতে গেলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাই ফিরে এসে রায়ান মায়াকে বলে এরা কলেজের ছাত্র হবে যারা তাদের সঙ্গে প্র্যাঙ্ক করার চেষ্টা করছে, আর এটা বলে সে মায়াকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এরপর আমরা তাদের দুজনকে একসঙ্গে বসে খাবার খেতে দেখি, যার দরুন উপর থেকে এক ধরনের লাল তরল তাদের খাবারের উপরে এসে পড়লে তারা দুজন যখন উপরের দিকে তাকায় তখন তারা সেখানে একটা পাখিকে লক্ষ্য করে, যাকে মেরে সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছিল। ফলে বিষয়টা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যেখানে রায়ান বুঝে গিয়েছিল মায়া সত্যি কথাই বলেছে, যার জন্য সে তাকে বাড়ির সমস্ত দরজা লক করে দিতে বললে মায়া যখন মূল দরজাটা লক করতে যায় তখনই সেই মাস্ক পরা ব্যক্তিটা একটা কুঠার দিয়ে দরজা কাটতে শুরু করে দেয়, যার কিছুক্ষণ পরেই সে লক খুলে বাড়ির ভিতরে চলে আসে। তাই নিজেদের প্রাণ বাঁচাতে রায়ান ও মায়া বেডরুমে গিয়ে ভিতর থেকে দরজা লক করে দেয়। আর তখনই আমরা ফার্স্ট ফ্লোর থেকে দুটো মাস্ক পরা মেয়েকে সিঁড়ি দিয়ে নামতে দেখি, যাদের মধ্যে সেই মেয়েটাও ছিল যে বারবার এসে তাদের বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছিল।
এখন ঘটনাটিতে তারা দুজন প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। যারা কিছু করতে পারত তার আগেই সেই মাস্ক পরা লোকটা এসে এই দরজাটাকেও কাটতে শুরু করে দেয়, যেখানে দরজাটা কিছুটা কাটা হয়ে গেলে মাস্ক পরা লোকটা একটু অদ্ভুতভাবে তাদের দুজনের দিকে তাকিয়ে পরক্ষণেই সেখান থেকে চলে যায়। ফলে বিষয়টা দেখে রায়ান ভাবে কিলারগুলো হয়তো চলে গিয়েছে, তাই সে মায়াকে বলে তারা বাইরে রাখা বাইকটা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। যার জন্য তারা লুকিয়ে লুকিয়ে বাইরে বার হয়ে যখন নিজেদের ফোনগুলো নিতে যায়, তখনই তারা লক্ষ্য করে তাদের ফোনগুলো আগে থেকেই ভেঙে ফেলা হয়েছে। তাই কোনো উপায় না থাকায় তারা যখন বাড়ি থেকে বার হয়ে বাইকটা নিতে যাবে, তখনই সেই মাস্ক পরা ব্যক্তিটা বাইকটাতে আগুন লাগিয়ে দেয়। ফলে বিষয়টা দেখে তারা আবারও বাড়ির ভিতরে ঢুকে ওয়াশরুমের মধ্যে গিয়ে ভিতর থেকে দরজা লক করে দেয়। তখনই মায়ের মনে পড়ে যায় যে এই বাড়ির মালিকটা তো শিকারী, তাই নিশ্চিত বাড়ির মধ্যে রাইফেল রাখা আছে, যেটা খুঁজে বার করার জন্য তারা পাশেই থাকা ভেন্টের ভিতরে ঢুকে যায়। যার মধ্যে দিয়ে যেতে গিয়ে মায়ের হাতে একটা পেরেক ঢুকে গেলে সে খুব কষ্টে নিজেকে সামলে নেয়। এরপর রায়ান কোনোভাবে মায়ের হাতে পেরেকটা পার করে দিয়ে তাতে একটা কাপড় বেঁধে দেয়, যেটার পর তারা ভেন্ট থেকে বার হয়ে বাড়ির পাশেই থাকা ক্যাবিনের দিকে এগিয়ে যায় এই আশায় যে যদি তারা সেখানে রাইফেল বা কোনো অস্ত্র পেয়ে যায় নিজেদের রক্ষা করার জন্য। কিন্তু পথেই পা পিছলে পড়ে গিয়ে রায়ানের পায়ে চোট লেগে যায়। তবুও সে কোনোভাবে মায়াকে নিয়ে ক্যাবিনের ভিতরে পৌঁছায়, যেখানে ক্যাবিনের ভিতরটা যেহেতু অন্ধকার ছিল তাই মায়া তার লাইটারটা জ্বালালে আমরা লক্ষ্য করি সেই মাস্ক পরা মেয়েটাও সেখানে আগে থেকেই উপস্থিত আছে, যাকে তারা দুজন দেখতে পায় না। এরপর রায়ান মায়াকে জানালার পাশে বসিয়ে নিচে উপরে চেক করতে যায়, যার কিছুক্ষণ পরেই মায়া সেখানে সেই মাস্ক পরা মেয়েটাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে মাস্ক পরা লোকটা তার গলা চেপে ধরে, যে মায়াকে হয়তো শেষ করেই ফেলতো। তার আগেই রায়ান সেখানে একটা শটগান হাতে এসে সেই কিলারের উপর গুলি চালিয়ে দেয়, যেটা কিলারের লাগে না, কিন্তু ভয় পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটির পর তারা সেখান থেকে বেরিয়ে পুনরায় বাড়ির দিকে ফিরে আসলে রায়ান কাউকে বাড়ির মেন গেটের সামনে দেখে তাকে কিলার ভেবে সাথে সাথে গুলি চালিয়ে দেয়। কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে এটা আসলে কিলারদের মধ্যে একজন নয়, এই এয়ারবিএনবির মালিক জয়ী ছিল, যে মায়ার ভয়েস মেল শুনে সেখানে ফ্রিজটাকে চেক করতে এসেছিল। এখন নিজের ভুল বুঝতে পেরে রায়ান প্রচণ্ড ভেঙে পড়ে, যাকে মায়া সামলে নেয়। আর ঠিক তখনই রায়ান জয়ীর গাড়িটাকে সেখানে দাঁড় করানো দেখে সাথে সাথে চাবি নিয়ে গাড়িতে বসে সেখান থেকে পালিয়ে যেতে যাবে। তার আগেই কিলারটা তার গাড়ি দিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে গাড়িটা আর স্টার্ট না হলে রায়ান মায়াকে গাড়ি থেকে বার হয়ে সাহায্য ডেকে নিয়ে আসতে বলে, কারণ তার পা আটকে যাওয়াতে সে বার হতে পারছিল না। তাই না চাইতে মায়াকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। যে চলে যাওয়ার পরক্ষণেই রায়ান তার গান দিয়ে কিলারের উপর গুলি করে দেয়, কিন্তু আবারও তার লক্ষ্যভ্রষ্ট হলে কিলার আবারও পালিয়ে যায়। তাই সে কোনোভাবে নিজের পা ছাড়িয়ে গাড়ি থেকে বার হয়ে যায়। এদিকে মায়া জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে কিলারের হাত থেকে নিজেকে বাঁচাতে অনেকগুলো পাতার ঝাঁকে নিজেকে লুকিয়ে নেয়, যেখানে সেই মাস্ক পরা মেয়েটা মায়ের পিছনে আসে, কিন্তু সে তাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। তাই সুযোগটাকে কাজে লাগিয়ে মায়া বাড়ির মালিকের গাড়ি থেকে পাওয়া ফোনটার সাহায্যে 911-এ কল করে তাদের এখানে পুলিশ পাঠাতে বলে, কিন্তু সিগন্যাল না থাকায় তারা তার কথা শুনতে পায় না। যার জন্য মায়া ফোনটাকে এদিক ওদিক করতে গিয়ে তার পাশেই একটা মানুষের কঙ্কালকে পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গেলেও সে নিজেকে কোনোভাবে সামলে নেয়। এরপর সে সেখান থেকে বার হয়ে এগিয়ে যেতে গেলে হঠাৎ করে সেই মাস্ক পরা মেয়েটা তার পিছনে এসে তার উপর আক্রমণ করে তাকে সেখানেই বেহুশ করে দেয়। অন্যদিকে রায়ান মায়াকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে, যে সেখানে দ্বিতীয় মাস্ক পরা মেয়েটাকে দেখতে পায়, যাকে গান পয়েন্টে রেখে সে জিজ্ঞাসা করে মায়া কোথায়, কিন্তু মেয়েটা তাকে মোটেও ভয় পায় না, যে উল্টো রায়ানের উপরে হাসতে শুরু করে দেয়। তখনই পিছন থেকে সেই মাস্ক পরা ব্যক্তিটা এসে রায়ানের উপর আক্রমণ করে তাকেও সে বেহুশ করে দেয়। ঘটনাটির পর রায়ানের হুঁশ ফিরলে সে নিজেকে মায়ের সঙ্গে বাঁধা অবস্থায় পায়। তাই বাঁচার কোনো উপায় না দেখে রায়ান মায়াকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটাতে সে রাজি হয়ে যায়। কিন্তু তখনই কিলারদের মধ্যে একজন রায়ানকে স্ট্যাপ করে দিয়ে তাকে লাথি মেরে চেয়ার শুদ্ধ নিচে ফেলে দেয়,
ফলে সে সেখানেই শেষ হয়ে যায়। দৃশ্যটা দেখে মায়া প্রচণ্ড ভেঙে পড়ে। যে কিলারদের জিজ্ঞাসা করে তারা তাদের থেকে কি চায়, তাছাড়া তাদের দোষটা কি, উত্তরে মাস্ক পরা মেয়েটা জানায় কারণ তারা এখানে উপস্থিত আছে তাই। যেটা বলার পরক্ষণে মাস্ক পরা ব্যক্তিটা মায়াকেও স্ট্যাপ করে দিয়ে তাকেও চেয়ার সুতো নিচে ফেলে দেয়। তখনই পুলিশের গাড়ির সাইরেন শুনে তারা তিনজন তাদের গাড়ি নিয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়, যেখানে পুলিশ সম্ভবত মায়ের করা কলটাকে ট্র্যাক করে সেখানে পৌঁছে গিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের হসপিটালের সিনকে দেখানো হয়, যেখানে আমরা মায়াকে বেডের উপরে দেখি যে বেঁচে গিয়েছিল, আর তার হুঁশ ফেরার সাথে সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 1-এর ডিটেল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন। এছাড়া সিনেমাটির কাহিনীকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া মুভিটির সেকেন্ড পার্টও আছে, যেটা খুবই দ্রুতই আসতে চলেছে। তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আবারও আসবো এমনই কিছু এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।